This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. সময় যে বদলাচ্ছে আর তার সাথে সাথে আমাদের চারপাশ এমনকি চেনা সূত্রগুলোও বদলে যাচ্ছে, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। অন্তত এই লোকসভা ভোটের বাজারে তো একটু বেশি করেই টের পাচ্ছি। কত অজানা জিনিস। হ্যাঁ, এটা ঘটনা যে যাবৎ বাঁচি তাবৎ শিখি, কিন্তু এই নতুন নতুন জিনিসগুলো যে এবার এরকম চটজলদি শিখে যাব, সিরিয়াসলি বলছি, এক্সপেক্ট করিনি। এই ধরুন না, লোকসভা ভোটের প্রথম দফার ভোটটা হয়েছে জাস্ট গতকাল, আর কালকেই দেখলাম রেজাল্ট বেরিয়ে গেছে। নির্বাচন কমিশন জানে না, যারা প্রার্থী তারা জানেন কিনা সেটাও ভালো করে জানি না। যারা ভোট দিয়েছেন, যারা ভোট গুনবেন, কেউই খুব একটা কিছু জানেন না, কিন্তু রেজাল্ট আউট হয়ে গেছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে কে জিতেছে আর কে হেরেছে সেটাও কিন্তু ঠিক করে কেউ বুঝে উঠতে পারছেন না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ঘটনা আলাদা আলাদা করে তৃণমূল আর বিজেপির দুদলই জানে তো কী হয়েছে ফলাফলটা। মানে একদল যদি অন্তর্যামী হয়, তাহলে আরেক দল নিশ্চয়ই ম্যাজিশিয়ান। ম্যাজিক ট্যাজিক না জানলে বা ঐশ্বরিক কোনো ক্ষমতা না থাকলে তো আর জানা সম্ভব না এই তিন কেন্দ্রে মানুষের মতামতটা কী কি তারা নির্ধারণ করেছেন নিজেদের জন্য ভবিতব্য হিসেবে। কারণ জনতার ভোট তো ইভিএম বন্দি হয়ে এখন স্ট্রং রুমে খোলা হবে সেই 4 জুন। রাজ্যের আরও 39টা কেন্দ্রের সঙ্গেই গোনা হবে কোচবিহার, জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারের ভোটগুলো। তাহলে কি করে এই 3টে কেন্দ্রেই জয়ের সেলিব্রেশন হয়ে গেল? কাল ভোট মিটতে না মিটতেই তো 3 কেন্দ্রে বিজয় মিছিল বার করে দিয়েছিল তৃণমূল। আর কোচবিহারে বিজেপিও দেখা গেল পাল্টা বিজয় মিছিল বার করেছে। মানে তারাও ধরে নিচ্ছে তারাই জিতে গেছে। প্রার্থী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে মিষ্টিমুখ হয়েছে, বাজি ফোটানো হয়েছে। এবার দেখুন, একই আসনে তো আর দুটো দল জিতবে না, অথচ দুটো দলই জিতছে বলে ধরে নিচ্ছে। দুটো দলই জানে যে কারো না কারোর নাক কাটা যাবে। তবু দুপক্ষই যখন সেই ঝুঁকিটা নিয়েছে, তখন বুঝতে হবে নিশ্চয়ই এর পেছনেও কোনো একটা কারণ আছে। সেই কারণগুলো বুঝে ফেলাটাই আমাদের প্রথম লক্ষ্য। কারণ আমাদের হাতেই তো এখনও রাজ্যের 39টা আসনের ভাগ্য নির্ভর করছে। তা আমরাই যখন নেতাদের ভাগ্য দেবতা, তখন আমাদের যে সিদ্ধান্তটা, সেটা আমাদের আগে অন্য কেউ জেনে যাবেন, এটা মেনে নেওয়া যায় নাকি? তবে একটা জিনিস মনে পড়ছে, জানো তো, এটা সেই গল্পের মতো। আর চায়ের দোকানে দোকানদার সে হঠাৎ যে বাচ্চা ছেলেটা চাটা দেয়, তাকে ধরে ঠাস করে এক চড় মেরে দিল। তো সবাই বললো যে, আরে তুমি ওকে চা দিতে পাঠাচ্ছ, তার আগে এরকম চড় মারলে কেন? বললো, না, ও তো কাপটা নিয়ে যাচ্ছে, যদি কাপটা ভেঙে ফেলে সেই জন্য চড়টা মারলাম। যদি কাপটা ভেঙে ফেলে তখন তো আর মেরে কোনো লাভ নেই, তাই না? তো আমাদের দেখে মনে হচ্ছিল এটাও কিন্তু একটা অ্যাঙ্গেল হতে পারে, জানেন তো। এই যে দলগুলো, তারা হয়তো দুদলই জানে যে সত্যি সত্যি জিতবে তো একজনই, কাউকে না কাউকে তো মুখ ভার করে বসতেই হবে। তার থেকে আগে ভাগে বিজয় উৎসবটা এখন সেরে নেওয়াই ভালো। কারণ এখন পর্যন্ত দুদলেরই চান্স আছে, পরে আর চান্স পাওয়া যাবে কি যাবে না সেটা তো পরিষ্কার করে বলা যায় না। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি ভোট মিটেছে শুক্রবার। ভোট পরবর্তী সন্ত্রাস যেমন বাংলা নির্বাচনের চেনা অভিযোগ, তেমনটা ছাড়াও একটা নতুন ট্রেন্ড দেখল বঙ্গের রাজনীতি, যা কিনা অনেকটা বিয়ের আগেই বউ ভাতের মতো। ভোট শেষ হয়েছে আর তারপরেই বিজয় মিছিল। তৃণমূলের বিজয় মিছিলে সামিল প্রার্থীরাও। উন্নয়ন এবং লক্ষ্মীর ভান্ডার, এই ভোটটা যে লক্ষ্মীর ভান্ডারের ভোট হয়ে গেল, মহিলাদের ভোট হয়ে গেল। আমরা 24 লক্ষ লোক ভোট কেন্দ্রে এসছে, তাদের ট্রেন দেখে বলছি আমরা জিতছি। কনফিডেন্স না ওভার কনফিডেন্স? বাঙালিরা বলে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। ফলাফলের আগেই এই অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু একা শাসক শিবির দেখালো না, বিজয় মিছিলে নেমে পড়ল বিজেপিও। এই ধরনের হাস্যকর কিছু ঘটনা ঘটাচ্ছে, একেবারে পলিটিক্যাল কেরিয়ার পুরোটাই শেষ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস নিজের হারকেও যে এত ভালোভাবে সেলিব্রেট করবে, এটা ভাবা যায় না। জনতা জনগণই জানেন যে তারা কাকে ভোট দিয়েছে, এবং এরকমভাবে দিবার স্বপ্ন দেখছে, এরপরে লজ্জায় ওদের মাথা কাটা যাবে।
স্নায়ুর যুদ্ধ রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া, তবে নেপথ্যে একটা প্রতিক্রিয়া সমীকরণও দেখছেন অনেকে। 3 কেন্দ্রের ভোট শেষ, বাকি 6 দফায় ভাগ্য নির্ভর করছে আরও 39 আসনের। আগাম বিজয় মিছিল কি ক্রিকেট মাঠে স্লেজিং? এসব ড্রামাবাজি চলবে, 4 জুনের পরে বোঝা যাবে কে কোথায় আছে। নেই তৃণমূলের বা বিজেপির চাঙ্গা করার জন্য নানান রকম চেষ্টা করছে। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। এসব কথার কথা, রাজনীতিতে এসব কথার না জাস্ট কোনো মূল্য নেই। নাহলে নেতারা তো ইতিহাস থেকে শিক্ষা নিতেন, নেওয়ারই কথা। সেই খেয়াল করে দেখুন 2001 সালে তখন মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছিলেন, হয় এবার নয়তো নেভার। সেবার হয়নি, কিন্তু 2011-এ তৃণমূল পেরেছে, নেভারটা আর খাটেনি। 2016 সালে বিধানসভা ভোটের দ্বিতীয় দফা মিটতে না মিটতেই সূর্যকান্ত মিশ্র কী বলেছিলেন, সেটা তো মোটামুটি এপিক হয়ে গেছে, মনে আছে আপনাদের? তিনি বলেছিলেন যে সরকার গড়ার মতো প্রয়োজনীয় আসন নাকি বাম আর কংগ্রেস জোটের ঝুলিতে চলে এসছে। এটা 2024, বামেরা সরকার গড়া ত্রিসীমানায় আজ পর্যন্ত পৌঁছতে পারেনি, উল্টে 2021 বিধানসভায় তারা শূন্য হয়ে গেছে। এই যে 2021 বিধানসভা ভোটের আগে বিজেপি বলেই দিয়েছিল যে 200 আসন পেয়ে তারা রাজ্যে সরকার গড়বে, তখন কিন্তু বিজেপি রাজ্যে আন্ডারডগ, তাদের প্রত্যাশাও পূরণ হয়নি, বিজেপি 200 আসন পায়নি। অথচ এখন পর্যন্ত রাজ্য সরকার বহাল তবিয়তে আছে, বিজেপি কোনোভাবেই রাজ্যে সরকার গড়তে পারেনি। বিজেপি আশায় আছে যে এবার লোকসভা ভোটে এ রাজ্য থেকে তারাই সব থেকে বেশি আসন জিতবে। অমিত শাহ সেই প্রথমে এসে কি বলেছিলেন খেয়াল করে দেখুন, বাংলার থেকে তারা 25টা আসন জিততে চান, তারপর সেটা টার্গেটটা ধাপে ধাপে বাড়িয়ে 35 করেছিলেন। বিজেপি 35টা আসন জিতলে কি হবে, মানে 35টা আসন জেতা মানে আগের থেকে প্রায় ডবল সিট জিতলো, এটা তো রইলই, কিন্তু ভালো একটা কাজ করলে তার তো কোনো বাড়তি উপাদান থাকে এবং বাড়তি পুরস্কারও থাকে। তাহলে বোনাস কী হবে, এই যে বাড়তি এতগুলো সিট জিতবে, সেটাও অমিত শাহ বলেছিলেন যে বিজেপি যদি এই লোকসভা ভোটে 35টা আসন পেয়ে যায় তাহলে আর 2026 পর্যন্ত বিজেপি কর্মীদের অপেক্ষা করতে হবে না, তার আগেই নাকি রাজ্যে তৃণমূল সরকারকে সরিয়ে ক্ষমতায় চলে আসবে বিজেপি। এই স্বপ্ন যখন অমিত শাহ দেখাতে শুরু করলেন, তখনই কিন্তু বিজেপি কর্মীদের সামনে আরেকজন লক্ষ্যমাত্রাটা বাড়িয়ে দিলেন। না, অন্য কেউ নয়, একবারে নরেন্দ্র মোদী। তিনি প্রধানমন্ত্রী বাংলায় এসে ভোট প্রচারে বলে গেলেন 42-এ 42 চাই। এবার খেয়াল করে দেখুন কীরকম ধাপে ধাপে টার্গেটটা বাড়ছে, এবং বাড়াচ্ছে কে, বিজেপির শীর্ষ নেতৃত্ব। একবারে 42 বলেননি, প্রথমে 25, তারপর 30, তারপর 35, তারপর 42। এবং এটা শুধু যে বিজেপি কর্মীদের চাপ নিতে শেখানো তা নয়, তার সঙ্গে ধাপে ধাপে বিরোধীদের ঘাড়ে ক্রমশ চাপটা চাপিয়ে দেওয়ার কৌশলও। ওই হিন্দিতে বলে না, টেনশন লেনে কা নেই দেনে কা হ্যাঁ। এগুলো সব ইদানিংকালে সিনেমার বহু কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেলছি, যেগুলো শুনেছিলাম মনে হয়েছিল কোনোদিন কাজে লাগবে না, দেখলাম আজকাল কাজে লেগে যাচ্ছে। রাজনীতিটা একদম রঙ্গমঞ্চ হয়ে গেছে মনে হচ্ছে, জানেন তো। জাতীয় ক্ষেত্রে খেয়াল করুন, প্রথমে নরেন্দ্র মোদী বললেন বিজেপি এবার 370টা আসন পাবে, তারপর বললেন আব কি বার এনডিএ 400 পার। লোকে ভুলেই গেল যে লোকসভায় ম্যাজিক ফিগার 272। এখানে একটু আপনাদের থামাই, একটু খেয়াল করে দেখুন এই গোটা বিষয়গুলো, যে ধাপে ধাপে সংখ্যাতত্ত্বের বিভিন্ন আলোচনা, একটার পর একটা সংখ্যা ছুড়ে দেওয়া, এবং যে সংখ্যাগুলো ছুড়লে লোকে ভাবে যারা বিরাট কিছু হয়ে যাচ্ছে, কেন এটা বলছে, এর পেছনে কী কারণ আছে? কারণ তো থাকে, গোটা কারণটাই একটা মনস্তাত্ত্বিক, জানেন তো, এবং পুরোটাই ভবিষ্যতের লাভটাকে মনে করে। এর পেছনে একটা নির্দিষ্ট প্রচ্ছন্ন রাজনৈতিক অঙ্ক আছে, সেই অঙ্কটা পুরোটা ওই ভোটের অঙ্ক। এই যে লোকসভা, সেখানে ম্যাজিক ফিগার কত আবার বলি, 272, এটা মনে করে রেখে দিন। অর্থাৎ সরকার করতে কোনো দল বা জোট যদি 272টা আসন পেয়ে যায় তাহলে কিন্তু কিস্তিমাত। বাকিরা চাইছেন কত? নরেন্দ্র মোদী 370 প্রথমে, তারপর 400 বললেন এনডিএকে নিয়ে, এবং বলতে বলতে এমন একটা পরিবেশ তৈরি করে দিলেন যে লোকে আর ম্যাজিক ফিগারটা নিয়ে কোনো কথাই বলছে না। সবার চোখ কিন্তু ওই 370 আর 400-এ ফিক্সড হয়ে গেছে।
এমন একটা অবস্থা ভাবুন যে বিজেপি একক দল হিসেবে যদি এই 370-এর বদলে 369টা আসনও পায়, তাহলে মনে হবে বিজেপি বোধহয় হেরেই গেল। কারো খেয়ালই থাকবে না ম্যাজিক ফিগার 272 থেকে অনেক বেশি আসন জেতার লক্ষ্য পূরণ হয়ে গেল। এবং এই লক্ষ্যটা নিয়েই কিন্তু ভোটে লড়তে নেমেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। বিরোধীরা যদি 400 পেরোতে না দিয়ে আনন্দে মাতেন, আনন্দের ঘোর কাটলে হয়তো দেখবেন যে বিজেপি আরে সে তো এর মধ্যেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বসে আছে। এবার এটা সেরকম যে ক্রিকেট মাঠে হয়, দেখবেন যে দৌড়ে গিয়ে ক্যাচ ধরলো, দুর্ধর্ষ ক্যাচ, ফিল্ডার আনন্দে লাফাচ্ছেন, সবাই হয়তো দুহাত তুলে লাফাচ্ছেন যারা ফিল্ডিং করছেন। পায়ের দিকে তাকিয়ে দেখলেন পাটা বাউন্ডারি লাইন পেরিয়ে গেছে, 6। এরকম উল্টো জিনিস এবং উল্টো খেলা, এটা আমাদের নিয়ে রাজনীতিকরা খেলেন। এই যে ধরুন কয়েকদিন আগে পেট্রোলের দাম এই ভোটের আগে 5 টাকা কমলো, তার বেশ কিছুদিন আগে 10 টাকা কমেছিল একবার। আমরা কি ভাবছি যে মোটামুটি সব মিলিয়ে সাম্প্রতিককালে 15 টাকা দাম কমে গেছে। আমাদের খেয়ালই নেই তার আগে পেট্রোলের দামটা ক্রমশ বাড়তে বাড়তে কবে 100 টাকা পেরিয়ে অনেক ওপরে গিয়ে থিতু হয়েছে। তার আগে কিন্তু ওই 60 থেকে 70 এইটাই মোটামুটি লেভেল ছিল। ওই লেভেল ছাড়ালেই মাথা ব্যথা শুরু হয়ে যেত। এখন 15 টাকা কমেছে, আমরা তাতেই খুশি। খেয়ালই নেই যে কখন আমাদের অজান্তে ওই 60-70-এর লেভেলটা আসলে 100-তে এসে দাঁড়িয়েছে। 100 এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এই যে সংখ্যাতত্ত্বের খেলাটা না, এটা হিন্দিতে বলে মনোবৈজ্ঞানিক দাবাও। মানে ব্যাপারটার মধ্যে একটা বিজ্ঞান আছে, চোখের সামনে পর্দা ঝুলিয়ে দিয়ে চুপচাপ কাজ হাসিল করার বিজ্ঞান। বাংলাতেও একটা ভালো নাম আছে, স্নায়ুযুদ্ধ বা মনস্তাত্ত্বিক লড়াই। ইংরেজি করলে যার একটা মানে দাঁড়াতে পারে বা বলে যেটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। আর এটা আরেকটু মানে রাজনীতিকরণ, বঙ্গীয় রাজনীতিকরণ এবং সেই সংক্রান্ত ইংরেজি, এটা যদি এটা রিলেশন করেন, কারণ এখানে তো সবসময় রাজনীতি খেলার ছলে বলা হয়, খেলা হবে খেলা হবে, তাই এটাকে ইংরেজিতে বলবেন মাইন্ড গেম। মাইন্ড প্রেশারও বটে। বিপক্ষে চাপে ফেলতে এই প্রেশার ট্যাকটিক্সটা শুধু কিন্তু বিজেপি নয়, তৃণমূলও নিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে জয়ের জন্য লক্ষ্যমাত্রা কত বেঁধেছেন? 4 লাখ। অর্থাৎ জয় নয়, মার্জিনটা ইম্পর্টেন্ট। এবং এটা বারবার বলা হচ্ছে, লোকের মাথায় তার মানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে অভিষেক জিতছেনই, এটা বড় কথা না, এটা নিয়ে আলোচনার কিছু নেই, সেটা তো হবেই। কত ভোটে জিতছেন সেইটা ফ্যাক্টর। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে তার কথায় 2টো কাজ হবে। এক, ডায়মন্ড হারবারের ওই তৃণমূল কর্মী বা ভোটাররাও বটেন, তাদের মনে ওই হার শব্দটা সহজে জায়গাই পাবে না। আর কর্মীরা শুধু ভাববেন যে জয়ের মার্জিনে ওইখানে তো পৌঁছতে হবে, 4 লাখের মার্জিন বানাতে হবে। মার্জিনটা হাসিল করতে কী করতে হবে? আর 2, বিপক্ষে যারা আছেন তাদের ওপরেও একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হবে। বিরোধীরা ভাববেন যে অভিষেককে হারাতে হলে তো ওই 4 লক্ষ ভোটের ঘাটতি আগে পূরণ করতে হবে। আইপিএলে দেখেননি আস্কিং রেট বেড়ে গেলে কীভাবে দলগুলো রান তাড়া করতে নেমে চাপে পড়ে যায়। এক্ষেত্রেও কিন্তু এই একই থিওরি এই রাজনীতির ক্ষেত্রেও খাটে। এই সাদে কি আর রাজনীতিতে খালি ওই বললাম খেলা হবে করা হয়, এই জন্যে করা হয়। तो भाई दीदी की विदाई जब करते हो तो धूमधाम के साथ 200 सीटों से विदाई करने का एक बार तय करो। इस बार 200 पार। আমাদের এখানে 294টা সিট ছিল আর পেয়েছিল কত 80 পেরোতে পারিনি। 77 सीटों के साथ हमें 38% वोट दिया। 24 में 35 सीट दीजिए। मैं बताता हूं 25 की जरूरत नहीं पड़ेगी। 25 के पहले ही ममता दीदी की सरकार कड़ड़ भूस हो जाएगी। इस बार 42 की 42 सीटों पर कमल खिलना चाहिए। अगर मोदी जी को हटाना है 42 में 42 सीट आपको लेना है।
4 जून 400 पार। आबार एक बार আর এবার বলছে ইসবার 400 পার। আমি বলি আগে 200 পার করো, তারপরে তো পুকুরে সাঁতার কাটবে। সুতরাং বুঝতে পারছেন যে এতদিন যে জিনিসটা আপনাদের সামনে একটু একটু করে একটা রূপ পেয়েছিল এবং যেটাকে দেখে আপনারা তারপরে আবার যে মানে তার একটা ক্লাইম্যাক্স আর কি, সেটা দেখে আপনারা হয়তো হাসাহাসি করছিলেন, আমরা আলোচনা করছিলাম এই যে চট জলদি কোথাও ভোটটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিজয় মিছিল বেরিয়ে গেল, এটা দেখে তো আমরা মজাই করছিলাম। এর পেছনে যে একটা অঙ্ক লুকিয়ে রয়েছে, একটা মনস্তাত্ত্বিক অঙ্ক, সেটা বুঝতে পারছেন তো। এবং খেয়াল করে দেখুন যতগুলো জায়গায় এরকম ঘটনা ঘটেছে সব কিন্তু আন্ডারডগরাই এটা বেশি করে। অর্থাৎ ওই উত্তরবঙ্গে সেখানে তো 8টা আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে কিছু নেই, সুতরাং ওই জায়গাটায় অন্তত তাদের আন্ডারডগ বলে ধরতে হবে। তারা কিন্তু বিজয় মিছিল বার করে দিল। এই যে আসনগুলোতে তারা গতবার হেরেছিল সেই আসনগুলোতে ভোটের সময় বিজয় মিছিল বার করে বাকি 39টা আসনের জন্য একটা বার্তা দিয়ে রাখলো। ঠিক যেরকমভাবে এখানে আন্ডারডগ ছিল ওই 21-এর ভোটে বিজেপি, তারা 200 সিট শুরুর থেকে বলে যাচ্ছিল। এইগুলো হচ্ছে আন্ডারডগ হওয়ার, বা ওই বামেদের 16 সালে একই গল্প সবকটাই। সবসময় অবশ্য রাজনীতিতে না সবসময় অন্যদের সবটা ছেড়ে দিতে নেই, এটা রাজনীতিকরা খুব বিশ্বাস করেন আর কি। ফলে শুধু আন্ডারডগদের জন্য সবটা ছেড়ে রাখবেন, সেই ভাগ বসানোর জায়গাটা কোনো মতেই হারাতে রাজি নন রাজনীতিকরা। এই জন্য মাঝে মধ্যে এই যখন আজকেই মহারাষ্ট্রে ভোট প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী বলছেন যে প্রথম দফার ভোটেই পরিষ্কার বিজেপির সরকার গড়াটা স্রেফ সময়ের অপেক্ষা। কারণ কাল সারা দেশে যতগুলো আসনে ভোট হয়েছে তার একটা আসনেও নাকি বিরোধীরা জিতবেন না, প্রধানমন্ত্রী সাফ বলে দিলেন। এবার এটা দেখে কে কীভাবে ব্যাখ্যা করবেন জানি না, কিন্তু মনস্তাত্ত্বিক লড়াইটা এটা তো পরিষ্কার, আগে ভাগেই ওখানে বিজয় মিছিল আর এখানে বিরোধীরা একটাও জিতবেন না, মানে সবকটাই তারা জিতবেন, এটাও পরিষ্কার ঘোষণা করে দেওয়া। এবার এই রকম ঘোষণাগুলো ওই আগেরগুলো সবকটার ক্ষেত্রে আন্ডারডগরা করেছে বলে কেউ যদি আবার ওরকম কিছু এক্ষেত্রে ভাবতে পারেন, তার জন্য আবার বিভিন্ন ব্যাখ্যা ট্যাখ্যা আছে, সেগুলো জটিল, ওর মধ্যে আর ঢুকছি না। কিন্তু মুখ্যমন্ত্রী তিনিও তো আবার কাল বলেছেন যে রাজ্যের যে 3 আসনে ভোট হয়েছে, আজকেও বলেছেন সে কথা, যে 3 আসনে ভোট হয়েছে সেই 3টে আসনে তৃণমূলই জিতছে। যদিও সামান্য সংশয় তৈরি করেছেন আজকে তৃণমূল নেত্রী, বলেছেন আলিপুরদুয়ার আসনটা তারা সম্ভবত জিততে চলেছেন, একটা কোট আনকোট দিয়েছেন সম্ভবততে। এই হার জিতের অঙ্কে না সম্ভবত শব্দটা খুব জটিল, কারণ হর তো এই দুটোই আছে। আরও একটা ফ্যাক্টর আছে জানেন তো এই হার জিতের অঙ্কে, সেটা সংখ্যালঘু ভোটের ফ্যাক্টর। বাংলাদেশের মানে এটা এই জন্যে বলছি আপনাদের, এটা বুঝতে গেলে তো মানে আলটিমেট এই এতগুলো চাপ সৃষ্টি করা, এত দাবি, সবই তো মনস্তাত্ত্বিক চাপ, একজন আরেকজনের ওপর চাপিয়ে দেয়। গোটা ব্যাপারটাই মনস্তত্ত্বের লড়াই, বুঝলেন তো। ফলে মনস্তত্ত্ব বোঝাটা খুব জরুরি, মানে এই ভোটের অঙ্ক বুঝতে গেলে। তাই জন্যই আজকে এই বাংলাদেশের কাগজগুলো দেখছিলাম, সেখানের একটা বড় খবর গতকাল ঘটেছে। তাদের জাতীয় পতাকার রূপকার শিবনারায়ণ দাস কাল মারা গেছেন। বাংলাদেশের মতো জায়গা যারা লড়াই করে এরকম স্বাধীনতা নিয়েছে এবং যাদের মানে তাদের কাছে ব্যাপারটা খুব বড়, জাতীয় পতাকা সব দেশের কাছেই বড়, তাদের কাছেও একটা বেশ আবেগের জায়গা। সেই ভদ্রলোক জাতীয় পতাকার রূপকার মারা গেলেন, কিন্তু বাংলাদেশের বড় বড় সংবাদপত্রে এই খবরটাকে খুঁজে পেতে আপনাকে কষ্ট করতে হবে, কারণ সব কাগজের প্রথম পাতায় বড় বড় জায়গা দখল করে নিয়েছে এই আমাদের লোকসভা ভোটের 3টে আসনের পর্যালোচনা। এবং সেই 3টে আসনে তারা বড় বড় করে হেডলাইন করেছেন যে প্রথম দফারে ভোটে 3টে আসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল হই হই করে জিতে গেছে। মানে এটা সবার এক ট্রেন্ড। বাংলাদেশের কাগজগুলোর এই ট্রেন্ড দেখে কি সংখ্যালঘু মনস্তত্ত্বের খানিকটা আন্দাজ পাওয়া সম্ভব? আন্দাজ খানিকটা পেলেও কিন্তু বুঝতে পারবেন এবার যতই ওই বাম আর আইএসএফ আশায় থাকুক,
সংখ্যালঘু ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনাটা বোধহয় কম। এবার গতকাল প্রথম দফার ভোটে 3টে আসনের মধ্যে সব থেকে বেশি গোলমাল কোথায় হয়েছে? কোচবিহারে। যে জায়গাগুলোতে গোলমাল হয়েছে সেগুলো একটু ম্যাপের মধ্যে দেখবেন বেশিরভাগই সীমান্তবর্তী এলাকা, আর সেখানে অনুপ্রবেশ একটা বড় ফ্যাক্টর। এরকম একটা পরিস্থিতিতে গতকাল কিন্তু উদয়ন গুহ খুব ভালো স্ট্র্যাটেজি নিয়েছিলেন। দেখছিলাম তিনি যে সমস্ত এলাকায় যাচ্ছেন সেখানেই কোনো না কোনোভাবে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করছে। দেখতে দেখতে অনেকদিন আগের একটা কথা মনে পড়ে যাচ্ছিল, জানেন তো, আপনাদের শোনাই। 2000 সাল পাঁশকুড়া লোকসভা নির্বাচন ছিল, সেবার ওই পাঁশকুড়া উপনির্বাচনে সেই সময় প্রবাদ প্রতিম বামপন্থী নেতা গুরুদাস দাশগুপ্তকে চড় মেরেছিলেন তৃণমূলের মোহাম্মদ রফিক। অনেক দিন পর যখন তার সঙ্গে কথা হয় তখন রফিক বলেছিলেন যে এই গুরুদাস দাশগুপ্তর মতো গুরুজনকে মেরে ঠিক করেনি, তার গায়ে হাত তুলে তিনি অন্যায় করেছেন এবং তিনি অনুতপ্ত, সেটা বলেছিলেন। কিন্তু সেটাই হয়তো স্ট্র্যাটেজি ছিল। সব মিডিয়া, নির্বাচন কমিশন সেই ঘটনা একদম ঝাঁপিয়ে পড়েছিল, কারণ গুরুদাস দাশগুপ্ত এরকম নামী পার্লামেন্টেরিয়ান, গোটা দেশের কাছে একটা আইকনের মতো তিনি পার্লামেন্টে, তার গায়ে হাত, সবাই ঝাঁপিয়ে পড়েছিল, সবার নজর সেদিকে। আর সবার চোখের আড়ালে হয়তো রফিক বাহিনী গ্রামাঞ্চলে তাদের নিজেদের কাজকর্মগুলো যা ভোট সংক্রান্ত করার আর কি সেগুলো করতে পেরেছিল, এবং ফলাফল উপনির্বাচনে জিতেছিলেন তৃণমূলের বিক্রম সরকার। রফিকের এই স্ট্র্যাটেজি কিন্তু রাজনীতির ইতিহাসে পাঁশকুড়া লাইন হিসেবে বিখ্যাত হয়েছিল। উদয়ন গুহ কাল কোচবিহারে যেখানে গেছেন সেখানেই মিডিয়ার ফোকাস কেড়ে নিয়ে গেছেন। তার বাইরে কি হয়েছে কে জানে। তবে ভোটের একবারে শেষ বেলায় ভেটাগুড়িতে তাকে স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। সেটা দেখে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে এইবারের ভোটটা আসলে না মহিলা ভোট ব্যাংকের ওপর তৃণমূলের জয় পরাজয়ের অঙ্ক অনেকটাই নির্ভর করছে। তাই উদয়ন গুহকে ঘিরে মহিলাদের এই বিক্ষোভে কি তৃণমূল কোথাও না কোথাও অশনি সংকেত দেখছে? দেখুন, হয় জিতবেন না হয় হারবেন, এর মাঝামাঝি তো কিছু হবে না, এটা সবাই জানেন। কিন্তু হারার আগে কি আর কেউ হারতে চান? তাই হারার আগে প্রতিপক্ষকে হারাতে আমরা জিতেছি, আমরা জিতছি, তোমরা হারছো, এটা বলে একটা স্লেজিং করা, ওই ক্রিকেটে স্লেজিং বলে বিষয়টা আছে না, এক দল আরেক দলকে যখন ব্যাটসম্যানরা ব্যাট করতে নামেন তখন, বা ব্যাটসম্যানরাও একদল, মধ্যে কথা একদল আরেক দলকে বিভিন্ন টোন টিটকারি করে কথাবার্তা বলে তাদের মেজাজটা নষ্ট করে দেন, নিজেদের মাথা ফাতাগুলো গুলিয়ে দিলে সব স্ট্র্যাটেজিগুলো গণ্ডগোল হয়ে যাবে, সেই ফাঁকে আরেক দল ঠান্ডা মাথায় ফয়দা তুলে নিয়ে যাবেন, এটা বলা হয় আর কি। অস্ট্রেলিয়ানরা কি খুব বেশি করতো। পরে সৌরভ গাঙ্গুলি এসে ভারতীয় দলের মানসিকতা খানিকটা বদলেছিলেন, আর বিরাট কোহলির দল তো এই ব্যাপারে নাকি মাস্টার হয়ে উঠেছিল। সে যাই গে, এই যে স্লেজিং, এটা তার মানে কোথাও গিয়ে মনে হচ্ছে রাজনীতিতেও ঢুকে পড়েছে, জানেন তো। মানে শুরুতেই অপোজিশনের মনোবল গুড়িয়ে দেওয়ার চেষ্টা, সেটা কি এই সবগুলো দেখে বুঝতে পারছেন? मतदान के बाद अलग अलग लोगों ने बूथ लेवल तक का जो एनालिसिस किया और जो जानकारियां मिल रही है उसे विश्वास पक्का हो रहा है कि पहले चरण में एनडीए के पक्ष में एक तरफा मतदान हुआ है। ওটা কাগজের সার্ভে, বিজেপি সার্ভে, টাকা খাওয়ানোর সার্ভে, मिथ्ये কথা বলার সার্ভে। जो बीजेपी के लोग बोल रहे हैं कि इतनी सीटें आएंगी उतनी सीटें आएंगी, मैं सीधा बता देता हूं आपको, इनको 150 से ज्यादा नहीं मिलने वाली है। কেন্দ্রে সরকার হবে ইন্ডিয়া জোটকে আমরাই সাহায্য করব, আমরাই নেতৃত্ব দেব, বাংলা নেতৃত্ব দেবে। এই যে প্রধানমন্ত্রী বলেছে, এটা তো বিজেপির কোনো ছোট বড় মাঝারি ছোট নেতা বলেনি, দেশের প্রধানমন্ত্রী বিজেপির সবথেকে বড় নেতা বলেছে। একটা জিনিস পরিষ্কার, যদি বালুরঘাট লোকসভা থেকে সুকান্ত বাবু আগামী দিন জেতে, তাহলে আগের বার যেমন 100 দিনের টাকা বন্ধ করেছিল, এবার মানুষের মাছ মাংস খাওয়া এরা বন্ধ করবে। আচ্ছা, নরেন্দ্র মোদীর 400 পারের পাল্টা ওরা 200 পেরোবে না, ওরা 150 পাবে না,
বুঝতে পারলেন তো? এটা নয় বুঝতে পারলাম, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা রাহুল গান্ধীর এই ট্যাকটিসটা না হয় বোঝা গেল, এটাই স্বাভাবিক। প্রধানমন্ত্রী, তিনি বিরোধী দলের নেতা, তিনি যে টার্গেট বেঁধে দিচ্ছেন সেটার হাফ করে দেবেন বা হাফেরও কম করে দেবেন তার অপোনেন্ট, এটাই তো স্বাভাবিক। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যটা সেটা শুনলেন, এর মানে কি দাঁড়াচ্ছে? বিজেপি জিতলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, এটা কিন্তু রেগুলার তিনি বলছেন, বারবার বলছেন। হঠাৎ এই মাছ মাংস খাওয়ার প্রসঙ্গগুলো কী করে রাজনীতিতে একটা বড় ইস্যু হয়ে যেতে পারে? বা কে বলছে বা কেন বলছে, আদৌ বলেছে কি? এই ন্যারেটিভটা মাছে ভাতে বাঙালির মনে কেন ঢুকিয়ে দিতে চাইছেন তৃণমূলের সাধারণ সম্পাদক? কারণ অভিষেক জানেন তার বক্তব্যের বিরোধিতা করতে গেলে বিজেপি নেতাদের অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে। কারণ পুজো আচ্চা উৎসব পার্বণে নিরামিষ খাওয়ার পক্ষে কদিন আগেই বলেছেন নরেন্দ্র মোদী নিজে। দেখুন, এটা তো আমরা নিজেরাও জানি, আমাদের বাড়িতেও আপনার বাড়িতেও অনেকেই বাড়ির মা বোনেরা তারা সব উপোস টুপোস করেন বিভিন্ন ক্ষেত্রে, পুজোর বিভিন্ন ক্ষেত্রে। আমরাও পুজো দেওয়ার সময়, অঞ্জলি দেওয়ার সময় উপোস করে থাকি অনেক সময়। তো লোকসভা ভোটের প্রচারে এই বিষয়টা কিন্তু ঢুকে পড়ার পেছনে আবার রাজনৈতিক কারণ আছে। কারণ প্রধানমন্ত্রী তো এর মধ্যেও আবার বলেছেন শ্রাবণ মাসে নিরামিষ খাওয়াই উচিত। এবার প্রধানমন্ত্রী যেখানে নিরামিষের পক্ষে, সেখানে কি খুব জোর গলায় আমিষের হয়ে ওকালতি করতে পারবেন বিজেপি নেতারা? এবং তাদের কিন্তু করতে হবে, কারণ সত্যি সত্যি তো সব সময় পুরো নিরামিষ হয়ে যেতে হবে, আমিষ পুরো ছেড়ে দিতে হবে, এই প্রসঙ্গ তো সত্যিই কেউ বলেননি। কিন্তু রাজনীতিতে আপনি কি বলেছেন বলার সময় ইদানিং খেয়াল রাখতে হবে তার আগে পিছে কি বলেছেন, সেটা কিন্তু মুছে দেওয়াটা রাজনীতিকদের পক্ষে খুব সহজ একটা বিষয়। সব দলের নেতারা এটা করে থাকেন, সুতরাং সাধু সাবধান হওয়াটাই বাঞ্ছনীয়। এবার রাজনৈতিক জায়গাটা এবার সেটা একটু বুঝে নিন যে এর পেছনে রাজনৈতিক অঙ্কটা কী। মাছ ভাতের মধ্যেও প্রবল রাজনৈতিক অঙ্ক রয়েছে, কারণ মাছ ভাত বা মাছে ভাতে বাঙালি এ কথাটা তো এখনও ভীষণভাবে আমাদের জন্য সত্যি। ফলে অভিষেক হিট করেছেন এমন একটা জায়গায় যেটা সংখ্যালঘু বা সংখ্যাগুরু সব বাঙালিরই কিন্তু দুর্বল জায়গা। তাই সংখ্যালঘুদের বার্তাও দেওয়া হলো, আবার সংখ্যাগুরুদের কাছে বিজেপির ওই বহিরাগত মানসিকতার তত্ত্ব প্রচারটা করা গেল। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই যে চাপ দেওয়া নেওয়ার খেলাটা না, এটা যত দেখছি ততই বুঝছি যে নেতা হওয়ার প্রাথমিক শর্ত কী জানেন? মানসিকভাবে প্রবল শক্তিশালী হতে হবে। এই যে চাপ, এই চাপ সহ্য করে কে কতক্ষণ স্নায়ুযুদ্ধে টিকে যাবেন, শেষ পর্যন্ত প্রতিপক্ষের সঙ্গে পাল্লা দেবেন, তার উপরেই কিন্তু নির্ভর করছে ভোটে কে লক্ষ্যমাত্রা পূরণ করবেন। যেরকম আজ লক্ষ্য তো সবারই তো একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, সেই লক্ষ্যেই প্রচারে বেরিয়েছেন বা বেরোচ্ছেন বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরী। কিন্তু ফের নিজের কেন্দ্রে তিনি বিক্ষোভের মুখে পড়েছেন। বহরমপুরে কংগ্রেস প্রার্থী গত কয়েকদিন বারবার বিক্ষোভের মুখে পড়ছেন। বিক্ষোভের মুখে পড়ে কখনো তৃণমূল কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়েছেন, কখনো আবার ওই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যে গণ্ডগোলটা হলো না, তাতে বেশ কয়েকজন আহত হয়েছিলেন, হাসপাতালে ছিলেন, তাদের দেখতে গিয়ে বিজেপির বিক্ষোভের সামনে পড়েছেন এবং দুটো ক্ষেত্রেই মেজাজ হারিয়েছেন। আজকেও বহরমপুরে একই কাণ্ড। আচ্ছা, তৃণমূল বা বিজেপি কি অধীর চৌধুরীকে স্লেজিং করছে নাকি একদম ম্যান মার্কিং করছে? যেখানেই যাবেন সেখানে গিয়ে তাকে এরকমভাবে চটিয়ে দিতে হবে। এটা এক সময় পিকে ব্যানার্জির একটা খুব ভালো ট্যাকটিস ছিল, জানেন তো। যখন তিনি দেখতেন যে বিপক্ষ দল খুব শক্তিশালী, হয়তো মোহনবাগান ইস্টবেঙ্গল খেলাই হচ্ছে, বিপক্ষ দল কোনো একটা দল, তিনি যে দলের কোচ, তার বিপক্ষ দল খুব শক্তিশালী এবং কোনো একজন ফুটবলার তিনি বাজিমাত করে দেবেন, তিনি একজন কোনো ফুটবলারকে লাগিয়ে দিতে সে পাগলের মতো দৌড় ঝাঁপ করে পা চালিয়ে বিপক্ষের পুরো ছন্দটাই নষ্ট করে দিত। এইটাই কি কোথাও গিয়ে করা হচ্ছে এখানে? বহরমপুরের ভোটাররা কিন্তু মনে করতে পারছে না যে কবে নিজের আসনে এরকম কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে অধীর চৌধুরীকে, এবং কবে এইভাবে ভোটের প্রচারে বেরিয়ে একবার নয় বারবার তিনি এই রকম মেজাজ হারাচ্ছেন। তারা আমার উপর হামলা করবার চেষ্টা করেছিল,
বাধা দাও, আটকে দাও, গো ব্যাক স্লোগান দাও, এটা কখনো চলে না। ওটা সংবিধান বিরোধী মনোভাব। তৃণমূলী যে করছে, আগেও করেছে দেখেছি, এটা সংবিধান বিরোধী মনোভাব। এটা বোঝা যাচ্ছে যে অধীর চৌধুরী করা ভয় পাচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী প্রচারে থাকতে এইসব পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছেন। কখনো বলছেন তৃণমূল, কখনো তৃণমূলের কর্মীকে তেড়ে মারতে যাচ্ছেন, গায়ে হাত দিচ্ছেন, কখনো বলছেন অন্য দলের নামে। উনি চাইছেন কোনো না কোনোভাবে খবরে থাকতে, কারণ বহরমপুরে অধীর চৌধুরী হারতে চড়েছেন, তাই এই নাটকবাজি করছেন। যদি ভাবেন না যে নেতারা নিজেদের মধ্যেই খালি এই সাইকোলজিক্যাল প্রেশার গেমটা খেলছেন, তাহলে ভুল ভেবেছেন। নেতাদের বোঝা অত সহজ। নেতাদের এই মনস্তাত্ত্বিক খেলায় আমরাও কিন্তু অজান্তেই হয়তো শরিক হয়ে যাচ্ছি, বুঝতেই পারছি না কিভাবে। এটা তো বলতে গেলে কতগুলো কথা বলতেই হবে, সে কথাগুলো আজ বলবো, কারণ এগুলো আপনার আমার বোঝা দরকার। আর সেইটা বোঝার জন্যই সেই কথাগুলো বলবো, যে কথাগুলো না বললেই নয়। আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। কাশীপুর উদ্যানবাটিতে যদি যান না, দেখতে পাবেন ঠাকুর রামকৃষ্ণের এই বাণীটা বড় বড় করে টাঙানো রয়েছে। প্রত্যেক বছর 1 জানুয়ারি নিয়ম করে এই বাণীটা নিয়ে আমরা চর্চা করি। বাঙালির স্বভাব তো ওই বিশেষ বিশেষ দিনে। কিন্তু মুখস্থ করা আর আত্মস্থ করার মধ্যে তফাৎ রয়েছে। ঠাকুর রামকৃষ্ণের বাণীটাও তাই আমাদের ওই চর্চা বা মুখস্থর বিষয় হয়েই রয়ে গেছে, উপলব্ধি আর করিনি, আত্মস্থর প্রশ্নই ওঠে না। তাই এমনি ওই বাঙালির বিভিন্ন চর্চায় থাকছে, জীবন চর্চায় নো এন্ট্রি, ঢোকেনি। অন্যদিকে ঠাকুর রামকৃষ্ণ কিন্তু মানে আমাদের এই যে বাণী বা এই সমস্ত যেগুলো দিয়েছেন, সেগুলোর মাধ্যমে আমরা সেগুলো সবসময় রিয়েলাইজ করে আমাদের জীবন চর্চায় তাকে ঢোকাতে না পারি, অন্য একটা চর্চায় কিন্তু ঢুকিয়ে নিয়েছি। সিরিয়াসলি, তিনিও হয়তো কোনোদিন ভাবেননি যে তিনি এরমভাবে রাজনৈতিক চর্চায় ঢুকে পড়বেন। এমনি এমনি বলছি, আরে এটাই হয়েছে। কামার পুকুরে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজ দাবি করেছেন যে তৃণমূলের এই আরামবাগের প্রার্থী নাকি স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ স্থির করে দিয়েছেন। কী কাণ্ড বলুন তো। রামকৃষ্ণ পরমহংসদেব দেহ রেখেছেন 1886 সালে। তার 51 বছর পর ভারতে প্রথম নির্বাচনটা হয়েছিল। 1937-এ প্রাদেশিক আইনসভাগুলো তৈরি হয়েছিল। আর এটা 2024। সেই 2024-এ এসে তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ দাবি করছেন যে আরামবাগের প্রার্থী নাকি ঠাকুর রামকৃষ্ণ স্বয়ং ঠিক করে দিয়েছেন। এটা বললেন কি ওই আরামবাগের প্রার্থীকে নিয়ে ওখানে তৃণমূলের তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তার হয়ে লোকজন নামছে না, প্রার্থীকে বারবার নিজেকেই সাবধানবাণী দিতে হচ্ছে তার দলের কর্মীদের, বাবার নাম না হলে সর্বনাশ হয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলো এড়াতে মানে কে করলো বলুন তো। এটা যদি কেউ বলে বসেন প্রার্থী বাছাই নিয়ে প্রশ্ন করতে গিয়ে, সেটা যাতে ধামাচাপা দেওয়া যায়, সেই জন্যই কি এই কথাগুলো বলছেন কল্যাণবাবু। দেখুন, কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর রামকৃষ্ণ কল্পতরু রূপে ভক্তদের সামনে এসেছিলেন বটে, শুনেছি আমরা, চৈতন্য হোক এই আশীর্বাদও করেছিলেন। কিন্তু ভবিষ্যতে প্রার্থী ঠিক করে দেবেন এরম আশ্বাস দিয়েছেন, শুনেছেন নাকি আবার কেউ একটা আমাদের ধাঁধার মধ্যে ফেলে দিলেন? মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেটা বললেন সেটা আমাদের ধাঁধায় ফেলে দেওয়া ছাড়া আর কি বলুন তো। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মিতালি আপনাদের প্রার্থী। আজকে বলে যাচ্ছি আপনাদের 4 জুন মনে করবেন আমাকে। শুধু আমি জানি, আর কিছুটা দিদি জানে, পরবর্তীকালে দিদি অনেকটা জানে। মিতালিকে আমরা ক্যান্ডিডেট করিনি, মিতালিকে ক্যান্ডিডেট করছে স্বয়ং রামকৃষ্ণদেব। জান মিলিয়ে নেবেন, পরে আবার বলবো আপনাদের। মমতা ব্যানার্জিকে সারদামার সঙ্গে তুলনা করে সারদামাকে কলুষিত করবেন কেন?
কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি মিলিয়ে কাকে প্রার্থী করেছেন, মিতালি অথবা কাকে, সেটা রামকৃষ্ণ দেবকে তার সঙ্গে ব্যবহার করে রামকৃষ্ণ দেবকে কলুষিত করবেন কেন? ফাজলাম হচ্ছে এগুলো। অপদার্থ, অযোগ্য, অসভ্যরা যদি দলের নেতা হয়, যা হওয়ার তৃণমূলে তাই হচ্ছে। কল্যাণদাই গোটা ব্যাপারটা বুঝতে পারবেন। হুগলি জেলার নানা রকম মাহাত্ম্য আছে, তো সুতরাং ওখানে হুগলি জেলাতে রামকৃষ্ণদেবেরও জন্ম, আবার মানে রামকৃষ্ণদেবেরও জন্ম, আবার কল্যাণদারও নির্বাচনী কেন্দ্র। তো ফলে ওখানে ওই ব্যাপারটা সরাসরি কল্যাণদা কিছু কিছু জিনিস জানতে পারেন, যেটা আমরা হয়তো জানি না। আমি একটা জিনিস বুঝতে পারছি, জানেন তো, স্বয়ং তৃণমূলের রাজ্য সম্পাদক তিনিও ঠিক বুঝে উঠতে পারেননি যে কী কারণে এবং কোন অঙ্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছেন। আসলে রাজনীতিকদের বিষয়গুলো রাজনীতিকরাই সবসময় পরিষ্কার করে দেন যে অত সহজ নয় বোঝা। এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কামার পুকুরে দাঁড়িয়ে আরামবাগের প্রার্থীর হয়ে প্রচার করতে গিয়ে এই কথাগুলো বললেন। হয়তো তার মনে হচ্ছিল যে কামার পুকুরে রয়েছেন, তো তাই ঠাকুর রামকৃষ্ণের নামটা উল্লেখ করা দরকার, কারণ এখানেই তো ঠাকুর রামকৃষ্ণ গদাধর চট্টোপাধ্যায়ের জন্ম। আচ্ছা, এরপর যদি তারকেশ্বরে প্রচার করতে যান, তাহলে কি বাবা তারকনাথকে টেনে আনবেন? এটা কিন্তু কাল্টিভেট করার মতো বিষয় মশাই। দেখুন, বাঙালি, আমি, আপনি, আমরা ওই ঠাকুর আর স্বামীজির উত্তরাধিকার বলতে বেলুড় মঠকেই বুঝি, কিন্তু তাদের বেলুড় মঠ থেকে বের করে রাজনীতির ফাটকা বাজারে ব্যবহারের চেষ্টা, সেটা কি ঠিক হচ্ছে? আর তার থেকেও বড় কথা, সেটা কি হচ্ছে কি আদৌ? না, হচ্ছে না। হচ্ছে তো বটেই। বছর দুয়েক আগেই নির্মল মাঝি দাবি করেছিলেন যে সারদা দেবী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপে জন্ম নিয়েছিলেন, মা সারদাই নাকি সেটা বলে গেছিলেন। এবার বেলুড় মঠ সেটা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছিল। সেই কড়া বার্তা পাওয়ার পর সেই বিতর্কে পূর্ণচ্ছেদ পড়ে। এবার তারপর বঙ্গ বিজেপির পোস্ট করা একটা ব্যঙ্গচিত্র নিয়েও মা সারদার অবমাননার অভিযোগ তোলে এবার তৃণমূল। আর স্বামী বিবেকানন্দ, তিনি তো সে কবের থেকে রাজনীতিকদের আদর্শ। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্ভাবনা যাত্রা বের করেছিলেন। তার থিম, তার স্পিরিট, সেটাও তো স্বামী বিবেকানন্দ। গৃহত্যাগের পর নরেন্দ্র মোদী রাজকোট ওই রামকৃষ্ণ মঠে গিয়ে স্বেচ্ছাশ্রম দিতেন। রামকৃষ্ণ মঠ আর মিশনের প্রাক্তন অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দকে তিনি গুরুর মর্যাদা দিতেন। মঠ মিশনের এই যে সদ্য প্রয়াত অধ্যক্ষ স্বামী শরণানন্দ, তাকে দেখতেও তো হাসপাতালে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য তাকে দেখতে গেছিলেন। তবে এগুলো দেখুন, এগুলো মূলত মানে ব্যক্তিগত ভক্তির ব্যাপার, ব্যক্তিগত বিশ্বাস, আবেগ, এগুলোর ব্যাপার। অনেক বড় মানুষই তো রামকৃষ্ণ মিশনে আধ্যাত্মিক আশ্রয় খুঁজে নেন, এটা তাদের বিষয়। রামকৃষ্ণ মিশনের পরামর্শেই সুচিত্রা সেন তার জীবনের একটা বড় অংশ লোকচক্ষুর আড়ালে কাটিয়েছেন। কিন্তু ভোটারের কাছে প্রার্থীর গ্রহণযোগ্যতা প্রমাণ করতে ঠাকুর রামকৃষ্ণের নাম ব্যবহার করা হচ্ছে, এরকম ঘটনা বাংলার রাজনীতিতে এর আগে ঘটতে দেখেছেন? হ্যাঁ, ঘটেনি বলে যে অবশ্য ঘটবে না এমন মাথার দিব্যও তো কেউ দেয়নি। এই যে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকেই দেখুন না, মায়াপুরে ভোট প্রচারে গেছিলেন, দাবি করলেন স্বয়ং চৈতন্যদেব নাকি তলে তলে পরিবর্তন করিয়ে দিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভু ওই পঞ্চদশ শতকের শেষ থেকে ষোড়শ শতকের গোড়া পর্যন্ত ছিলেন। সহজিয়া ভক্তিবাদের মাধ্যমে সমাজ সংস্কার তিনি অবশ্যই করেছিলেন, এটা নিয়ে জাস্ট কিছু বলার নেই। নিষ্ঠুর শাসকের হৃদয়ও পরিবর্তন করেছিলেন, এটাও তো শুনেছি। কিন্তু একবিংশ শতকে এই আজ 2024-এ দাঁড়িয়ে তলে তলে ভোটারদের হৃদয় পরিবর্তন করে দিয়েছেন। এই ঘটনাটা না ওই বিজেপি প্রার্থী যদি না বলতেন জানতাম না। এবং বিশ্বাস করুন, এই দাবিটা না জাস্ট গলা দিয়ে নামছে না, এমনিতেই গরমে হজম শক্তি আমাদের একটু গড়বড় করে, টের পাচ্ছেন তো। ভোটের সময় নেতাদের কিন্তু এটা একটু প্লিজ খেয়াল রাখতে বলবেন, মানে তাদেরও কিন্তু এটা আমাদের জন্য একটু চিন্তা ভাবনা করা উচিত। ব্যাপক সারা বোঝাই যাচ্ছে, ভেতরে ভেতরে চৈতন্য দেবী স্বয়ং পরিবর্তন করে দিয়েছেন, কারণ তিনি রাম নাম কৃষ্ণ নাম রক্ষার জন্যই এই মর্তভূমিতে আবির্ভাব হয়েছিলেন বিষ্ণুর অবতার রূপে। তাই সেই পবিত্র ভূমি থেকে জনসাধারণের মধ্যে যে ব্যাপক সাড়া আমি পাচ্ছি, বুঝতে পারছি, তারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন। যে যেখানে যাচ্ছেন সে সেখানে ধরছেন,
ওই বললাম না, ওয়েট করে আছি কবে আর কে কোথায় যাবেন, মানে তারকেশ্বরে কে যাবেন বা দক্ষিণেশ্বরে কে যাবেন, গিয়ে যে কী বলবেন সে যাকে আর 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 নেওয়া যাচ্ছে না। দেখুন, ঠাকুর রামকৃষ্ণ বলে গেছিলেন যে যত মত তত পথ। রাজনীতিকরা তাকেও যে একটা পথ হিসেবে ধরে নিয়েছেন, এটা তো অবশ্য তাদের দোষ দেওয়া যায় না, জানেন তো। এটাও ঠাকুর বলেছিলেন, যে যেমন বোঝে সে তেমন করে। যেরকম ওই তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তিনি যা বুঝেছেন সেটাই বুঝিয়েছেন। তমলুক আর কাঁথির ইলেকশন স্ট্র্যাটেজি ঠিক করতে কর্মী সভার আয়োজন করা হয়েছিল। তাতে দেবাংশু বলেছেন যে এবার না জিততে পারলে 2026-এ লড়াই করার মতো জায়গাতেই নাকি থাকবে না তৃণমূল কংগ্রেস। এবার অমিত শাহ বলেছিলেন বিজেপি 35টা আসন পেলে তৃণমূল সরকার পড়ে যাবে। দেবাংশু বললেন যে তৃণমূল না জিতলে 2026-এ লড়াই করার মতো অবস্থায় থাকবেন না কর্মীরা। দুটো কথার মধ্যে কীরকম একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপির সংসদীয় কমিটির প্রভাবশালী সদস্য অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যদিকে দেবাংশু তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলের প্রধান, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যখন ওই প্রার্থীপদ ঘোষণা করছিলেন তখন কি বলেছিলেন খেয়াল করে দেখুন, ভ্রাতৃপ্রতিম। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতৃপ্রতিম যদি অমিত শাহের সুরে কথা বলেন তাহলে তার মানেটা কী হবে? বামেরা বেজায় খুশি হবে, আর কিছু হোক চাই না হোক, কারণ তাদের সেটিং তত্ত্ব আউড়ে নেওয়ার আরও একটা সুযোগ হাতে এসে গেছে। বাম শিবির থেকে যাকে যাদবপুর থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও নিশ্চিতভাবে খুশি হবেন। প্রতিপক্ষ প্রার্থী আসলে যদি না ওই ভোটের আগেই মানে হেরে যাওয়ার কথা বলেন, না জিততে পারা মানেই তো হেরে যাওয়া, তাহলে তো মোদ্দা কথা নেতিবাচক কথা বলেন পারফরমেন্স নিয়ে, তাহলে তো ভোটের বাজারে তার অ্যাডভান্টেজ। এমনিতে দেখুন ওই জায়গাটা মানে শুভেন্দু অধিকারীর সুবাদে তমলুককে তো সেফ সিট বলেই মনে করে বিজেপি, তাই জন্য এই পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনেক দূর ভেবে চিনতে তাকে প্রার্থী করার, ওই আসনে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এবার সেই আসনে তৃণমূল প্রার্থী যদি আশঙ্কার কথা শোনান তাহলে তো সেটা বিজেপি শিবিরে আশ্বাসবাণীর মতো শোনাবে। দেবাংশু অবশ্য সেটা চটজলদি বুঝে ফেলেছেন, তার এই বোঝাটা দলের কাঁধে বোঝা হয়ে যেতে পারে, হয়তো সেই জন্যেই কর্মী সভার পরেই তার বক্তব্যের একটা অন্যরকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টাও তিনি করেছেন। যদি এই লোকসভা নির্বাচনে আমরা কোনো খামতি রেখে দিই জেলার ক্ষেত্রে, তাহলে 2026-এর ক্ষেত্রে আমাদের কর্মীদের হয়তো প্রচার করতেই তারা বেরোতে দেবেন না, এইরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই কারণে আমাদের এইটাই ডু অর ডাই লড়াই এইবারের লোকসভা নির্বাচনটা এই জেলার ক্ষেত্রে। না না, জিতবো তো নিশ্চিত, কিন্তু কর্মীদেরকে তো বলতে হবে কেউ যেন গাছাড়া মনোভাব না দেখান। এই এত বড় বোধ কোথাও গিয়ে মনের মধ্যে তৈরি হয়ে যাওয়া বা এত বড় একটা বিষয় বুঝে নেওয়া, এটা কিন্তু মানে তৃণমূলের অনেক নেতাই দলের কর্মীদের সতর্ক করছেন, কড়া ভাষায় বলছেন ঠলছেন, কিন্তু এই এতটা বলাটা বোধহয় আর কেউ বলেননি। ফলে দেবাংশু কত বড় চাপ তৈরি করলেন একবার ভাবুন। এক, তিনি ওই তমলুক আসনে জয় নিয়ে সংশয় প্রকাশ করে ফেললেন, যদিও মুখে বললেন যে তারপরে যে না না জিতবো তো নিশ্চয়ই, কিন্তু তাও আর কি যদি জেতাটা নিয়ে কোনো রকম সংশয় নাই থাকে তাহলে তো ওই নেতিবাচক কথাগুলোরই কোনো জায়গা থাকে না। আর দুই, লোকসভা ভোটে তৃণমূল যদি প্রত্যাশা মতো আসন না পায় তাহলে 2026-এ লড়াই কঠিন হয়ে যাবে, এটাও তো এক প্রকার মেনে নিলেন, তাই না? দেখুন, দেবাংশু তৃণমূলের তথ্য প্রযুক্তি সেলটা তো দীর্ঘদিন ধরে সামলেছেন। তিনি কি জানেন না যে এখন মোবাইল ফোনের যুগ? তার এই বক্তব্যই যে তমলুকের সমস্ত সভায় বাজিয়ে মানে শুনিয়ে দিয়ে আর কি বিজেপি বাজিমাত করার চেষ্টা করতে পারে, এটা কি তিনি জানেন না? তৃণমূল প্রার্থী জেতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এই বার্তাটা যদি একবার ওই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় আর সেটা যদি তমলুকের মানুষের মনে দাগ কেটে যায় তাহলে কি দেবাংশুর এই বাকি যা কিছু ব্যাখ্যা, কাতর আরতি, এতে কাজ হবে? কারণ নেতারা যেরকম ওই দুপাশ ছেটে মাঝে মধ্যে মাঝখানের টুকরোটা নিয়ে নেন, মানুষও তো ওই আসল, এক্ষেত্রে আমরা ওই ঠাকুর রামকৃষ্ণের মতোই আর কি, জল দুধ কোনো রকমে ছেঁকে দুধটুকু নিয়ে নেওয়া আর কি।
জলের থেকে। সেইটা যদি করে ফেলি, কেউ যদি ওরকম জায়গাটা বুঝে ফেলে। আচ্ছা ধরুন এই যে দেবাংশুর এই বক্তব্যটা নিয়ে বিজেপি তারাও রীতিমতো প্রচার শুরু করবে বলছে আর কি, হঠাৎ করে একটা চাপে ফেলার মতো একটা অস্ত্র পেয়ে গেছে। এরকম কোনো অস্ত্র বিজেপি কি এই উত্তর কলকাতায় তৃণমূলকে চাপে ফেলতে পাবে? মানে তারা তো খুঁজছিলেন অনেকদিন ধরে, তারা বলছিলেন, তারাও কিন্তু এটা বলার কারণ হচ্ছে একটা হাতে গরম একটা জিনিস তারা মোটামুটি পাওয়ার জায়গায় কিন্তু পৌঁছে গেছেন। এই যে দিন চারেক পর আজ উত্তর কলকাতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার সামনে তো 4 দিন ধরে ধর্ণা দিচ্ছিলেন, অনশন করছিলেন তৃণমূলেরই কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। আজকে তার অনশন ভঙ্গ হয়েছে। লস্যি, ফলের রস এ সমস্ত খাইয়ে তার অনশন ভঙ্গ করিয়েছেন কুণাল ঘোষ। সাংসদের সঙ্গে কথা বলা যায় না, এটাই তো ছিল মোনালিসার অভিযোগ। দলের কাজ করতে গিয়ে দলীয় স্তরেই বাধা আসে। মূলত এই দুটো অভিযোগ, এইটা নিয়েই তো তিনি এই গরমেও অনশনে বসেছিলেন মোনালিসা, যার অনশন ভাঙাতে কাকে ছুটে আসতে হলো না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে। এবং কুণাল ঘোষ এসে ফোনে তার সাথে মোনালিসার সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বলিয়ে দিয়েছেন। এবার এই গোটা ঘটনাটায় বিরোধীরা চাইলে কি কিছু প্রচার করার মতো বিষয় পেতে পারে না? বলতেই তো পারে যে উত্তর কলকাতায় তৃণমূলের এমন হাল যে দলের এক সাংসদের সাথে কাউন্সিলরের কথা বলাতে রাজ্য সম্পাদককে লাগছে। তাহলে সাধারণ মানুষ তার কাছে, ওই সাংসদের কাছে পৌঁছবেন কি করে? মোনালিসা খুব ভালো মেয়ে এবং একজন দক্ষ কাউন্সিলর, 49 নম্বর ওয়ার্ডের মধ্য কলকাতায়। কিছু ইস্যুস আছে ওর, যাতে ও ন্যায় বিচার চায়। ও সত্যাগ্রহে বসেছে। এবার সেই জায়গায় এতদিন হয়ে গেছে, এই গরমের মধ্যে শারীরিক প্রবলেম হওয়ার, রক্তচাপ কমা যেগুলো হওয়ার সেগুলো হচ্ছে। এতজন তৃণমূল পরিবারের সদস্যরাও রয়েছেন, ফলে আমরাও চেষ্টা করছি যাতে কোনোভাবে বিষয়টা একটা জায়গায় আসা যায়। কুণালদা এসেছেন, তার এত বড় নেতৃত্ব যখন এসেছেন, তার একটা তো রেসপেক্ট, আমি অ্যাজ আ জুনিয়র হিসেবে, অনেকটাই জুনিয়র হিসেবে, সেটা মান রক্ষা করার জন্য আজকে আমি আছি। আসলে ইলেকশন যতদিন হচ্ছে ততদিন এইটা বলতে পারেন হাঙ্গার স্ট্রাইকটা ওঠাচ্ছি। কিন্তু যে মুদ্রাগুলোকে নিয়ে আমরা ইস্যুটা উঠিয়েছিলাম, তার জন্য এই মঞ্চ যথারীতি যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে। শুনলেন কথাটা মোনালিসা কি বললেন? সম্মান রক্ষার খাতিরে তিনি অনশন ভঙ্গ করেছেন এবং এই আপাতত ভোটের যে কটা দিন, সে কটা দিন কিছু করবেন না, কিন্তু ততদিন পর্যন্ত এই মঞ্চও থাকবে এবং তার যে বিষয়ের জন্য, যে অভিযোগের জন্য, যে দাবির জন্য তার এই অনশনে বসা, সেই বিষয়গুলো বর্তমান থাকবে। এটা বললেন যখন পাশে রাজ্য সাধারণ সম্পাদক বসে আছে, এবং তার বক্তব্য তো আপনাদের শোনালাম। শুনতে মনে হচ্ছিল, জানেন তো, একটা মিষ্টির দোকানে একজন মিষ্টি খেতে গেছেন, গিয়ে দেখেন যে মিষ্টিতে মাছি। এবার দোকানদার তো দেখে অস্বস্তিতে, কী হবে ব্যাপারটা সামলাবেন বুঝে পাচ্ছেন না, যে যদি সবাইকে জানিয়ে দেয় তাহলে তো আমার ব্যবসা গেল আর কি। তাই তিনি অনেক করে রিকোয়েস্ট করছেন যে প্লিজ এটা কাউকে বলবেন না। যিনি মিষ্টিটা খাচ্ছিলেন তিনি বলে উঠলেন যে হ্যাঁ ঠিক, তোমার মিষ্টিতে মাছি পাওয়া গেছে, এটা আমি কাউকে বলবো না, একদম চিন্তা করো না। কথাটা এমন জোরে বললেন যে সবাই শুনতে পেল। মোনালিসা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে সুঝিয়ে অনশন ভাঙাতে গিয়ে কুণাল ঘোষের বক্তব্যটাও কি সবার সামনে সেভাবেই গেল না? সবাই তো দেখলেন যে উত্তর কলকাতায় তৃণমূলের ভেতরের অবস্থাটা, সেটা তো এমন জায়গায় চলে গেছে যেখানে রাজ্যের সাধারণ সম্পাদককে যেতে হয় একজন কাউন্সিলরের অনশন ভাঙাতে। অত্যন্ত মানবিক কারণে গেছেন। তিনি বলেছেন সত্যি এরকম গরম, সাধারণ মানুষ থাকতে পারছে না, ঘরের মধ্যে এসিতে থাকতে পারছে না, সেখানে এরকমভাবে বেরিয়ে অনশনে, সত্যি তিনি তার জায়গা থেকে কাজ করেছেন। কিন্তু লোকের কাছে তো এর আরও অনেকগুলো ব্যাখ্যা হয়ে গেল। তাদের তো মনে হলো যে উত্তর কলকাতায়
সব কিছু ঠিকঠাক নেই, এমন অবস্থা যেখানে ওই একজন ওই বললাম মানে সাধারণ সম্পাদককে আসতে হচ্ছে এই সাংসদের সাথে কোথাও গিয়ে এই কাউন্সিলরের কথা বলাতে। দেখুন এই বিষয়গুলো সাধারণ মানুষ বা ভোটাররা কিভাবে নেবেন সেটা তো তারা জানেন, কিন্তু এটা তো অস্বস্তিকর পরিস্থিতি। অবশ্যই অস্বস্তিকর পরিস্থিতি তৈরির কারণ কি আর কম পড়েছে, পরপর তৈরি হয়েই যাচ্ছে। এই যে উত্তর কলকাতায় পুরসভার 100 দিনের শ্রমিকদের নাকি তৃণমূলের হয়ে প্রচারে নামানো হচ্ছে। বাড়ি বাড়ি ঘুরে 100 দিনের শ্রমিকরা ওই সেই নাম লেখা জামা পরেই আর কি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট চাইছেন। সরকারি প্রকল্পের কর্মী, তাদের এইভাবে কোনো ব্যক্তিগত প্রচারের কাজে ব্যবহার করা যায় নাকি? সুদীপ বন্দ্যোপাধ্যায় কি ভেবেছেন যে 100 দিনের টাকা তো এখন আর কেন্দ্র দিচ্ছে না, রাজ্যই মেটাচ্ছে, তখন 100 দিনের শ্রমিকদের খেয়াল খুশি মতো ব্যবহার করা যেতেই পারে। কালকে আমাদের এখানে 8 নম্বরে সুদীপ বন্দ্যোপাধ্যায় আসছেন, আপনারা ওনাকে একটা সম্মান দেবেন। এই যে আমাদের এখান থেকেই যাবে, শুরু হবে সন্ধ্যেবেলা। দেখুন, টিএমসির কাছে কোনো ক্যাডার নেই, কোনো পলিটিক্যাল লোক নেই, কিছু কাটমানি খোর আছে, তোলাবাজ আছে, আর যারা অ্যাক্সিডেন্টের কাজের লোক, মিড ডে মিলের লোক, ওদেরকে বাধ্য করা হয় যেতে। না, আমাদের কাছে এরকম কোনো নির্দেশ পৌঁছয়নি। যেটা এটা যদি হয়ে থাকে এটা শৃঙ্খলা ভঙ্গেরই নিদর্শন। আর ডিউটি আওয়ার্সের মধ্যে কোনো কর্মী রাজনৈতিক প্রচারে অংশ নিতে পারে না। ফলে আমি এটা আমাকে আপনারা ভিডিওটা দিয়েছেন, আমি দেখেছি। আমি ইতিমধ্যেই চিফ মিনিস্টার হেলথ অফিসারকে বলবো যে এটা নিয়ে তদন্ত করে দেখতে, এবং যারা এই কাজটি করেছেন তারা নিশ্চয়ই শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত হবেন। দেখুন, 100 দিনের কাজের এই বকেয়া টাকাটা তৃণমূলের অস্ত্র, সেটা হয়ে গেল অস্বস্তি। আর আরেকটা অস্বস্তি, সেটাকে তাই জন্য বোধহয় অস্ত্র করতে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। এই যে সন্দেশখালি নিয়ে এত প্রচার চারপাশে, আজকে সেই সন্দেশখালির মহিলাদের একাংশ সার্কাস ময়দানে রেঁধে খাওয়ালেন, পিঠে রেঁধে খাওয়ালেন। বসুন্ধরা অর্গানিক নামে একটা সংস্থার উদ্যোগে রান্নাবান্না হলো, কিন্তু পেছনে ছিলেন দোলা সেন আর পূর্ণেন্দু বসু, মানে তৃণমূলের 2 নেতা নেত্রী। এমনিতে সন্দেশখালির নিপীড়নের যে অভিযোগগুলো চারপাশে এসছে, ঘুরে বেড়াচ্ছে, তার সাথেই পিঠে খাবার ব্যাপারটা তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। সেটাকেই হয়তো আয়োজকরা মেটাতে চেয়েছেন। তারা বলেছেন যে এটাই সন্দেশখালির সম্পূর্ণ পরিচয় নয়, তাই সন্দেশখালি চাউল কথা নামে একটা ভিন্ন স্বাদের অনুষ্ঠানের আয়োজন করেছেন, অরাজনৈতিক অনুষ্ঠান, এটাই তারা বলছেন। তার মধ্যে রাজনৈতিক বার্তা কি অ্যাকচুয়ালি নেই? আজই তো সন্দেশখালির গ্রামে পৌঁছেছে সিবিআইয়ের আধিকারিকরা, অভিযোগকারীদের সাথে কথা বলেছেন তারা। আর এই অভিযোগকারীরা সাম্প্রতিককালে ওই বিভিন্ন বিজেপির যে অনুষ্ঠানগুলো, প্রচারের অনুষ্ঠান, সেই জায়গাগুলোতে গিয়ে তাদের ওপর কী পরিমাণ নিপীড়ন হয়েছে, কিভাবে তাদের পিঠে খাওয়ার জন্য ডেকে পাঠানো হতো, সেই সমস্ত অভিযোগগুলো তারা করেছেন। সেই পিঠে খাওয়া সংক্রান্ত বিষয়টাকেই এইভাবে সর্বসমক্ষে রেঁধে বেড়ে সবার সঙ্গে খাইয়ে, এবং সেটা তৃণমূলের 2 নেতা নেত্রীর উদ্যোগে করে, এই বার্তাই কি দেওয়া হলো না যে ব্যাপারটা আসলে এটা স্বাভাবিক বিষয়কে অস্বাভাবিক করা হচ্ছে? সন্দেশখালি মানে শুধু খালি ওইভাবে নেতিবাচক বিষয়গুলো দেগে দেওয়ার দরকার নেই, তার মধ্যে ভালো দিকও অনেক কিছু আছে। অর্থাৎ কোথাও গিয়ে পিঠের প্রলেপ দিয়েই পিঠেকে ঢাকার চেষ্টা। সন্দেশকারীতে কী হয়েছে, সন্দেশকারী মেয়েরা যায় না, বাকি ভারতবর্ষে সবাই জানতে পারে সন্দেশকারীতে কী হয়েছে। সন্দেশকারী হতে পারে 2-1টা হয়তো ঘটনা ঘটেছে। এটা হচ্ছে হলুদ বাটালির পান্তা ভাত, মোটা চাল, মোটা চালের পান্তা ভালো হয়। এটা রেড রাইস, এটা খুব স্বাস্থ্যকর চাল। সন্দেশখালির ভেতরে অন্য বার্তা আছে, মেয়েরাই সেটাকে এখানে তুলে ধরলো। আমরা এটাই চাই। সন্দেশখালির মধ্যে অন্য বার্তা আছে, অর্থাৎ মিঠে দিয়ে পিঠে ঢাকার চেষ্টা। সব ক্ষেত্রে কি আর তা হয়? একটা বিষয় দেখুন না, এই যে আমাদের ক্যামেরার সামনে আমার সঙ্গে বসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন যে তৃণমূল বসিরহাট লোকসভা আসনটা জিতলেও সন্দেশখালির অত্যাচার
মিথ্যে হয়ে যাবে না। তাহলে এইভাবে তৃণমূলকে পাল্টা প্রচার কৌশলে কেন যেতে হচ্ছে? সন্দেশখালির পিঠে এই প্রচারটা তো শুধু আসলে সন্দেশখালিতে আটকে রাখেনি বিজেপি, এটা চারপাশে ছড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী সরব হয়েছেন, জায়গায় জায়গায় প্রচারে কাজে লাগছে, এবং ওই সেন্টেন্সটা, ওই শব্দবন্ধটা সন্দেশখালির পিঠে, এটা তো কোথাও গিয়ে একটা নিপীড়নের সিনোনিম, সমার্থক হয়ে গেছে। একটা শব্দে গোটা বিষয়টাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। সেখান থেকে গোটা বিষয়টাকে হয়তো ইতিবাচক করে অন্তত ভোটের আগে মানুষের মনের নেতিবাচক বিষয়গুলোকে মুছে দিতে বা আড়াল করতে চেষ্টা করছেন নেতারা। Brought to you by V-Guard.